সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথা চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর ষষ্ঠ পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর ষষ্ঠ পর্ব। একটু পরেই আবার সেই গলা, এবার খুব কাছে। মনে হলো যে ডাকছে সে দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। এবার আমি নিঃশ্বাস বন্ধ করে দরজাটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস গায়ে ছুঁচের মতো বিঁধল। কিন্তু কিন্তু কই, কেউ তো নেই। কি করব ভেবে না পেয়ে আমি একবার এদিক ওদিক দেখে নিলাম। না, কেউ নেই। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর, ছোটি বাবু। এবার যেন একটু দূরে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই স্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম। অন্ধকার, শুধুই অন্ধকার। জীবনে অন্ধকার ঢের দেখেছি, কিন্তু ওরকম নিশ্ছিদ্র অন্ধকার কখনো দেখিনি। এক হাত দূরেরও কিছু দেখা যায় না। অন্ধ যেভাবে হাঁটে আমি সেই রকমভাবে অনিশ্চিতের পথে এগিয়ে চললাম। মাঝে মাঝে শুধু সেই কণ্ঠস্বর, ছোটি বাবু। এগিয়ে চলেছি অন্ধকারে সাঁতার কাটতে কাটতে। কিছুক্ষণ আগেও যেখানে এত ঘোড়ার ঘুরের শব্দ শুনেছিলাম, অস্ত্রের ঝনঝনা শুনেছিলাম, কোনো ভোজবাজির মতো সব থেমে গেছে। তবে কি সবই মনের ভুল? তাই যদি হয় তাহলে এই যে নিশুতি রাতে অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছি, এও কি মনের ভুল? হঠাৎ মনে হলো কে যেন আমার গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলল। আমি চমকে উঠলাম। তারপরেই মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। সামনে উঁচু মতো ওটা কি? একটা এক ঠ্যাঙে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। ঠাউর করে দেখলাম, আরে এ তো ফিরোজ মিনার। এত দূরে এলাম কি করে? কে আমাকে এখানে ডেকে আনলো? কেনই বা আনলো? যে ডেকে আনলো সেই বা গেল কোথায়? হঠাৎ হু হু করে একটা বাতাস মিনারে ঠোক্কর খেয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার সারা গা কাঁটা দিয়ে উঠল। আর তখনই যে দৃশ্যটা আমি দেখে চমকে উঠলাম তা বোঝানো কঠিন। স্পষ্ট দেখলাম বুড়ো মতো লুঙ্গি পরা একটা লোক মিনারের গা বেয়ে টিকটিকির মতো তত্তর করে একেবারে গম্বুজের মাথায় উঠে গেল। আর তারপরেই ইস, কেউ যেন তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধড়াস করে কি যেন পড়লো আমার পায়ের কাছে, একটা মানুষের থেতলানো দেহ। সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল আমার। আর তখনই কে যেন খুব কাছ থেকে ডাকলো, ছোটি বাবু। সামনে দেখলাম 10 হাতেক দূরে যেখানে রাজমিস্ত্রির দেহটা আছড়ে পড়েছিল, সেখানে দাঁড়িয়ে আছে কালকের সেই গাইড। পরনে কালো লম্বা আলখাল্লা, গলায় চকচকে নানা রকম পাথরের মালা, লম্বা চুল পিঠ পর্যন্ত ঝুলছে। সবকিছু কালোর মধ্যে সাদা ধবধবে দাড়ি বাতাসে উড়ছে, হাতে একটা লোহার চিমটে। গাইডই তাহলে আমায় এত দূরে টেনে নিয়ে এসেছে। গাইড বললে, মত ডরো ছোটি বাবু, ভয় পেও না। এই যা সব শুনেছ, যা দেখলে, এসব এখানে হামেশাই ঘটে। কোনো সুলতান বেগম উজির সেনাপতি খোদার নাম নিয়ে শান্তিতে মরেনি। শুধু কাটাকাটি, খুন, রক্তপাত। এন্তেকাল হবার পরও তাদের আত্মার শান্তি হয়নি। একটু থেমে সে আবার বললে, কিন্তু যে জন্যে তোমাকে ডেকে এনেছি সে কথা বলি। তুমি এই বড়বাবুকে ছেড়ে পালাও। ও মানুষটা ভালো নয়, তোমার ক্ষতি করবে। কাল ও যেখানে তোমাকে নিয়ে যেতে চাইবে তুমি সেখানে কিছুতেই যেও না। সে জায়গা বড় সাংঘাতিক। বললাম, কিন্তু ফকির সাহেব, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমায় মেরে ফেলবে। ওকে আমার বড় ভয়। ফকির যেন নিজে মনেই বললে, ছোটি বাবু, ভয় কি শুধু ওনাকেই? ভয় যে আরও আছে। ঠিক আছে, যদি তোমাকে যেতেই হয় তাহলে আমার এই চিমটেটা তোমার কাছে রাখো। এটা দিয়ে কাউকে আঘাত করতে যেও না। এই বলে ফকির তার হাতের চিমটেটা আমাকে দিল। তারপর বলল, তবে তুমি যখন এখান থেকে চলে যাবে এটা রেখে যেও।
কোথায় রাখবো? ফকির বললে, পিয়াস বাড়ির পাড়ে। এতক্ষণে জিজ্ঞেস করলাম, ফকির সাহেব, আপনি এই গভীর রাতে কোথা থেকে এলেন? ফকির বললে, আমি তো দিনরাত এখানেই থাকি। দিনরাত কি করেন? দিনের বেলা গাইড আর রাতের বেলা পাহারাদার। আপনি পাহারা দেন? ফকির সাহেব হাসলো একটু। কালো মুখের মধ্যে ধবধবে সাদা উঁচু উঁচু দাঁতের সারি ঝিকিয়ে উঠল। আমার গা শিউরে উঠল। কে ও? সাহস করে বললাম, কি পাহারা দেন? এখানে কী বা আছে? তামাম গৌড় সাম্রাজ্য পাহারা দিই। এখানে কি নেই? অনেক কিছু আছে। কবে থেকে পাহারা দিচ্ছেন? ফকির বললে, 985 আল হিজরা, যেদিন আফগান সুর সুলতান মুজাফফর খান তুরপ্তিকে হত্যা করা হলো সেদিন থেকে। আমি চমকে উঠলাম। মুজাফফর খান তুর্বতিকে খুন করার সময় যদি 985 আল হিজরা হয়, তাহলে সেটা 1580 সালের কথা। অবাক হয়ে তাকাতে দেখি ফকির অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। 8ই মার্চ, বেলা 11টা। বেলা 11টা নাগাদ জেকব মোহনমান্ডি আরও কয়েকজন আদিবাসীকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের হাতে কোদাল, শাবল এবং গাইতি। তাছাড়া জেকবের কাঁধে যে ঝোলাটা রয়েছে তার মধ্যেও নিশ্চয়ই কিছু যন্ত্রপাতি আছে। জেকব আমাকে আদেশ করলো, আমার পাশে পাশে হাঁটো, পিছিয়ে পড়ার চেষ্টা করবে না। ও ভেবেছে আমি হয়তো পালিয়ে যাব, পালিয়ে গিয়ে হয়তো ওর মতলব ফাঁস করে দেব। আমি তাই নিষ্প্রাণ পুতুলের মতো ওর পাশে পাশে চললাম। কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি তা জানি না। মনে পড়ল গত রাতের কথা, ফকিরের সেই কথাগুলো। ছোটিবাবু, বড়বাবু যেখানে নিয়ে যেতে চাইবে সেখানে যেও না। কিন্তু উপায় নেই, যেতে হচ্ছে। ভরসা শুধু ফকিরের দেওয়া চিমটেটা। জেকব ব্যঙ্গ করে বলেছিল, ওটা আবার পেলে কোথায়? বলেছিলাম, মাঠে কুড়িয়ে পেয়েছি। ঠাট্টা করে বলেছিল, রেখে দাও, সাপ ব্যাঙ সামনে পড়লে মারতে পারবে। ক্রমে আমরা ভাঙা প্রাসাদ মসজিদ ছাড়িয়ে প্রান্তরে এসে পৌঁছলাম। জেকব এগিয়েই চলছে, যেন ইতিমধ্যে জায়গাটা চিনে রেখেছে। নির্জন প্রান্তর, দূরে দূরে গরু মোষ চড়ছে। এপাশে ওপাশে 2-3টে দিঘির মতো পুকুর। এসবই একদিন সুলতানদের কেউ না কেউ তৈরি করেছিলেন। আজ তাদের কথা আর কেউ জানে না। ফাল্গুন মাস, এরই মধ্যে রোদের তেজ বেড়ে উঠেছে। জেকব ব্যাগ থেকে একটা টুপি বার করে মাথায় চাপিয়ে নিল। একে তো বেটে কালো চেহারা, তার ওপর যখন টুপি মাথায় পরে গটগট করে হাঁটছিল তখন ওকে দেখে মনে হচ্ছিল একটা ক্ষুদে শয়তান। কিছু দূর এগিয়ে একটা ভাঙা পাঁচিল দেখা গেল। বোঝা গেল এক সময় অনেকখানি জায়গা ঘিরে মস্ত উঁচু পাঁচিল ছিল, কিন্তু এখন শুধু খানিকটা দাঁড়িয়ে আছে। আমরা সেই খাড়া পাঁচিলের পাশ দিয়ে মাঠের মতো একটা খোলা জায়গায় ঢুকলাম। জেকব তার নোটবই বের করে দেখে নিল, তারপর ফিতে ফেলে কিছু দূর মাপঝোঁক করল। এবার সে মনের আনন্দে টুপিটা খুলে ফেলল। তারপর আদিবাসীদের একটা বিশেষ জায়গা খুঁড়তে বলল। আমি তো কিছুই ভেবে পাচ্ছিলাম না। এ তো সমতল জায়গা, কবরের চিহ্ন মাত্র নেই, এখানে খুঁড়ে কী লাভ? ততক্ষণে আদিবাসীরা গাইতি চালাতে আরম্ভ করেছে। প্রায় 3 ঘন্টা ধরে চলল খোঁড়া। অনেকখানি জায়গা জুড়ে একটা বিশাল গর্ত হলো। চারিদিকে ছড়িয়ে পড়ল ধুলো আর ইটের টুকরো। জেকব কয়েকটা ভাঙা ইট কুড়িয়ে নিয়ে আবার পরীক্ষা করল। তারপর আদিবাসীদের হাতে কতগুলো টাকা গুঁজে দিয়ে বলল, আরও টাকা পাবে, গভীর করে খোঁড়ো। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর 6ষ্ঠ পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।